হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল প্যানাসিয়া। স্কুল অডিট সিরিজের সেকেন্ড পার্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কুলের জেনারেল ক্যাশবুক কীভাবে তৈরি করতে হয়। এই জেনারেল ক্যাশবুকে কিন্তু স্কুলের যত রকমের জমা খরচ আছে সমস্ত কিছু কিন্তু এই জেনারেল ক্যাশবুকে আসবে। যেমন ধরুন, একটি স্কুলে ডেভেলপমেন্টের ফান্ড রয়েছে, এসএসএমের টাকা রয়েছে, মিড ডে মিল রয়েছে, এমপি এমএলএ ফান্ডের টাকা আসতে পারে, লাইব্রেরি গ্র্যান্ট থাকতে পারে, স্কুলের বাচ্চারা যখন ভর্তি হয় তখন তার এক্সামিনেশন ফিস বা লাইব্রেরি ফিস সেগুলো আসতে পারে। তো সমস্ত কিছুই কিন্তু এই জেনারেল ক্যাশবুকে আসবে। এছাড়া এর পাশাপাশি আপনারা স্কিম ওয়াইজ কিছু সাবসিডিয়ারি ক্যাশবুক, যেমন ধরুন মিড ডে মিলের জন্য কীভাবে একটা আলাদা ক্যাশবুক, মিড ডে মিলের ক্যাশবুক কীভাবে তৈরি করবেন সেটা অলরেডি আমি একটি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। এছাড়া ধরুন এমপিএমএলের জন্য আলাদা একটা সাবসিডিয়ারি ক্যাশবুক, এসএসকে বা আপনার সর্বশিক্ষা মিশনের জন্য যে ফান্ড আসে সেটার জন্য আলাদা একটা ক্যাশবুক আপনারা মেনটেন করতে পারেন, সাবসিডির ক্যাশবুক বলে যেটাকে। তাহলে কী হবে, কোন ফান্ডে কত টাকা আসছে, ইউটিলাইজেশন করার পর কত টাকা আপনারা আনইউটিলাইজ রয়েছে সেটা আপনারা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারবেন। তো আজকে আমরা জেনারেল ক্যাশবুক কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, কিছু স্যাম্পল ট্রানজ্যাকশান দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এর বাইরে যে সমস্ত ট্রানজ্যাকশান রয়েছে সেখানে যদি আপনাদের এন্ট্রি করতে কোনো সমস্যা হয় আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্টসের মাধ্যমে আমার কাছে জানতে পারেন, বা মেল করতে পারেন, বা ফোন করেও আপনারা আমাকে কাছ থেকে জানতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, এখানে আমি কিছু স্যাম্পল ট্রানজ্যাকশান দিয়েছি। প্রথমে যেটা রয়েছে, প্রত্যেক মাসের প্রথমে কিন্তু ওপেনিং ব্যালেন্স হবে। ক্যাশবুকে আরেকটা জিনিস বলে দিই, ক্যাশবুকে দুটো কলাম থাকবে, একটা হচ্ছে ক্যাশ কলাম আর একটা হচ্ছে ব্যাঙ্ক কলাম। যদি আপনার একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কের কলাম কিন্তু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ব্যাঙ্কের কলাম দুটো তিনটে হতে পারে, তখন সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক কলামের পাশে যে অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাঙ্কের নামটা লিখে দেবেন পাশে। তো প্রথমে যেটা রয়েছে, প্রত্যেক মাসের প্রথমে কিন্তু আপনাকে ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে হবে। এখানে দেখুন ক্যাশ ইন হ্যান্ড রয়েছে 10,000 টাকা এবং ক্যাশ এট ব্যাঙ্ক রয়েছে 10 লাখ টাকা। তো এই দুটো এন্ট্রি কী হবে, চলে যাই আমরা ক্যাশবুকের। এখানে হচ্ছে এইভাবে ক্যাশবুকের ফরম্যাটটা আপনারা করবেন, জেনারেল ক্যাশবুক। তারপরে প্রত্যেক মাসের শেষে আমরা মান্থ ওয়াইজ করছি, সেজন্য লিখছি ফর দ্য মান্থ এন্ডেড 31 জুলাই 2022। তাহলে আমরা প্রথমে রিসিপ্ট সাইডে ফার্স্ট ডেট 1 জুলাই 2022 ওপেনিং ব্যালেন্সটা আমরা কীভাবে লিখবো, টু ব্যালেন্স বিডি। এবার দেখুন এখানে একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেজন্য আমি ক্যাশ কলম একটা, ব্যাঙ্ক কলম একটা। তো আমার ক্যাশ ইন হ্যান্ড ছিল 10,000, সেজন্য ক্যাশের ঘরে লিখলাম 10,000, আর ব্যাঙ্কে ছিল 10 লাখ টাকা, সেজন্য ব্যাঙ্কের ঘরে লিখলাম 10 লক্ষ টাকা। এরপরে আমরা পরবর্তী যে ট্রানজ্যাকশান রয়েছে সেখানে দেখুন 5 তারিখে রয়েছে স্যালারি গ্র্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট থ্রু ব্যাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ গভর্নমেন্টের কাছ থেকে স্যালারি গ্র্যান্ট বাবদ টাকা পাওয়া গেছে, এটাও কিন্তু রিসিভ হয়েছে 10 লাখ টাকা। তো এটাও আমরা তাহলে ক্যাশবুকের রিসিভ সাইডে লিখবো। কী লিখবো দেখুন, 5 তারিখে ডেটের ঘরে দেখলাম 5/7/2022, পার্টিকুলার্স লিখলাম টু স্যালারি গ্র্যান্ট। এবার গ্র্যান্টটা আমি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছি সেজন্য ডাইরেক্ট ব্যাঙ্কের ঘরে লিখব 10 lakhs, আর একটা ন্যারেশন লিখব ব্র্যাকেটে বিং স্যালারি গ্র্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট। তো এরপরে আমরা 4 নম্বর ট্রানজ্যাকশানে চলে যাই। সেখানে কি রয়েছে 4 নম্বর ট্রানজ্যাকশানে, যে ডেভেলপমেন্ট গ্র্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট থ্রু ব্যাঙ্ক ট্রান্সফার। স্কুলের ডেভেলপমেন্টের জন্য গ্র্যান্ট পাওয়া গেছে 50 লক্ষ টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট এসছে। তো এইটাও রিসিভ, তাহলে আমরা সেটা কোথায় করবো, রিসিভ সাইডে। দেখুন 6 তারিখে এন্ট্রি করলাম টু ডেভেলপমেন্ট গ্র্যান্ট, কত টাকা পেয়েছি, 50 লক্ষ টাকা। কোথায় পেয়েছি, ব্যাঙ্কে, সেজন্য ব্যাঙ্কের ঘরে লিখলাম 50 lakhs, আর ন্যারেশন লিখলাম বিং ডেভেলপমেন্ট গ্র্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট। পরবর্তীতে দেখুন 5 নম্বর ট্রানজ্যাকশান কী রয়েছে, এক্সামিনেশন ফিজ রিসিভ ফ্রম স্টুডেন্টরা যখন ভর্তি হয় তখন সেই সময় তারা এক্সামিনেশন ফিজ দিয়ে থাকে। তো এটা হচ্ছে গিয়ে স্কুলের আয়, সেজন্য রিসিভ সাইডে আমাদেরকে লিখতে হবে কত টাকা পেয়েছি, 10,000। রিসিভ সাইডে আমরা লিখব টু এক্সামিনেশন ফিজ, সরি এইটা আমরা কিসে পেয়েছি না, এক্সামিনেশন ফিজটা আমরা কিন্তু ক্যাশে, দেখুন এক্সামিনেশন রিসিভ ফ্রম স্টুডেন্ট 10,000, এটা পেয়েছি ক্যাশে। তাহলে লিখব টু এক্সামিনেশন ফিজ, ক্যাশে যেহেতু পেয়েছি তাহলে ক্যাশের ঘরে 10,000 লিখলাম।
প্রত্যেকটারই আপনারা ন্যারেশন লিখবেন। এখানে যেমন ন্যারেশন লিখবেন বিং এক্সামিনেশন ফিস রিসিভ ফ্রম স্টুডেন্ট। এরপরে দেখুন 6 নম্বরে লাইব্রেরি কশন মানে রিসিভ ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্টদের কাছ থেকে লাইব্রেরি কশন মানি রিসিভ করেছে 5000, এটাও কিন্তু ক্যাশে। যেগুলো ব্যাংকে বা চেকের মাধ্যমে হয়েছে সেগুলো আমি লিখে দিয়েছি পাশে, বাকিগুলো ক্যাশে। তো লাইব্রেরি কশন মানি এটাও রিসিভ, তা টু লাইব্রেরি কশন মানি 5000 ন্যারেশনের ঘরে লিখলাম বিং লাইব্রেরি কশন মানি রিসিভ ফ্রম স্টুডেন্ট। এরপরে আমরা ট্রানজ্যাকশানে চলে যাই। পরের ট্রানজ্যাকশানে কি রয়েছে দেখুন, মিড ডে মিল গ্র্যান্ট রিসিভ থ্রু ব্যাঙ্ক ট্রান্সফার। মিড ডে মিল গ্র্যান্ট পাওয়া গেছে 2 লাখ টাকা 8 তারিখে। তো 8 তারিখের ডেটে আমরা তাহলে টু এমডিএম গ্র্যান্ট লিখলাম, দিয়ে ব্যাংকের ঘরে লিখলাম 2 লাখ আমরা পেয়েছি। এরপরে এমডিএম এর পর দেখুন রয়েছে 8 নম্বর ট্রানজ্যাকশান ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাঙ্ক ফর দ্য পিরিয়ড এপ্রিল টু জুন। তো ফার্স্ট কোয়ার্টারের জন্য ব্যাঙ্ক ইন্টারেস্ট দিয়েছে, এটা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে 50,000 টাকা। তাহলে এটাও আমার রিসিভ সাইডে আমি চলে আসবো 8 তারিখে, দিয়ে টু ব্যাঙ্ক ইন্টারেস্ট ব্যাংকের ঘরে 50,000 লিখলাম। এর পরের ট্রানজ্যাকশানে চলে যাব। পরের ট্রানজ্যাকশান রয়েছে দেখুন ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাঙ্ক টু ট্রেড। এটা কিন্তু মোস্ট ভাইটাল একটা এন্ট্রি। ক্যাশ তোলা হয়েছে ওটা থেকে ব্যাংকে থেকে, অর্থাৎ ব্যাংকে আপনার টাকা ছিল, সেখান থেকে আপনি চেকের মাধ্যমে 1 লাখ টাকা তুলেছেন। এটাকে বলে কন্ট্রা, অর্থাৎ যেখানে ক্যাশ এবং ব্যাংক দুটোই ইনভলভ থাকবে সেই ট্রানজ্যাকশানটাকে বলছে কন্ট্রা। অর্থাৎ আপনি ব্যাংক থেকে একদিকে টাকা তুলছেন মানে ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, আপনি ক্যাশ তুলছেন ক্যাশ বেড়ে যাচ্ছে। তো আমরা এই ট্রানজ্যাকশানটাকে বলছি কন্ট্রা। এটা কীভাবে হয় দেখব। তাহলে আমি টাকা তুলছি ব্যাংক থেকে, তাহলে ক্যাশ আমার কাছে আসছে, তাহলে ক্যাশ রিসিভ হচ্ছে, তাহলে আমি রিসিভ সাইডে টু ব্যাংক বলে লিখব ক্যাশের ঘরে 1 লাখ টাকা। আর এইখানে আমি লেজার ফোলিওর ঘরে সে লিখে দেবো, মানে কন্ট্রা এন্ট্রি। আরও একটি এন্ট্রি হবে, তাহলে আমার ক্যাশ বাড়লো, এবার ব্যাংক থেকে টাকাটা তুলেছি, তাহলে ব্যাংকের টাকা কমে যাবে, তাহলে পেমেন্ট সাইডে লিখব বাই ক্যাশ, দিয়ে ব্যাংকের ঘরে লিখব 1 লাখ টাকা। তাহলে কী হলো, আপনি টাকাটা তুললেন, একদিকে ক্যাশ বাড়লো, আরেকদিকে ব্যাংকের টাকা কমে গেল, দুটোই যেখানে ইনভলভ থাকবে ক্যাশ ব্যাংক, সেটাকে বলছে কন্ট্রা এন্ট্রি। তো এই এন্ট্রিটাকে আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ট্রানজ্যাকশান। এরপরে দেখুন আর 10 নম্বরে কী রয়েছে, ব্যাংক চার্জ ডিডাক্টেড। ব্যাংক বিভিন্ন কারণে চার্জ কেটে নেয়, তো সেটা ব্যাংক কেটে নিয়েছে, অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। তো এটা একটা ধরনের খরচ, সেটা যেন আমরা পেমেন্ট সাইডে দেখব। দেখুন বাই ব্যাংক চার্জেস, ব্যাংক থেকে ডাইরেক্ট কেটে নিয়েছে 100 টাকা, লিখলাম বিং ব্যাংক চার্জ বাই ব্যাংক। এরপরে দেখুন রয়েছে 11 নম্বর পেমেন্ট টু মেসার্স দাস কনস্ট্রাকশন ফর ডেভেলপমেন্ট ওয়ার্কস। অর্থাৎ গভর্নমেন্টের কাছ থেকে স্কুল একটা ডেভেলপমেন্ট গ্র্যান্ট পেয়েছিল, তার মধ্যে থেকে স্কুল কিছু ডেভেলপমেন্ট রিলেটেড ওয়ার্ক করেছে, কাজটা করেছিল মিসেস দাস কনস্ট্রাকশনকে দিয়ে, তার জন্য তারা একটা পেমেন্ট করছে চেকের মাধ্যমে 10 লাখ টাকা। তাহলে এটা পেমেন্ট করছে, তাহলে পেমেন্ট সাইডে হবে খরচ, তাহলে পেমেন্ট সাইডে আমরা লিখব বাই মিসেস দাস কনস্ট্রাকশন 10 লাখ টাকা আমরা চেকে দিয়েছি, তাহলে চেকের ব্যাংকের ঘরে লিখব 10 লাখ, ন্যারেশন লিখব বিং অ্যামাউন্ট পেইড ফর স্কুল বিল্ডিং রিপেয়ারিং ওয়ার্কস বাই চেক নাম্বারটা আমরা এবার লিখে দেবো পাশে। এরপরে দেখুন রয়েছে অ্যামাউন্ট পেইড টু রয় প্রিন্টার্স ফর এক্সাম পেপারস প্রিন্টিং বাই চেকস। অর্থাৎ রয় প্রিন্টার্স বলে একটা প্রিন্টিং প্রেসকে 1 লাখ টাকা পেমেন্ট করা হয়েছে, না কিসের জন্য, এক্সামিনেশন পেপার প্রিন্ট করার জন্য। তো এটা এক ধরনের খরচা 15/7, এটা আমরা দেখে নেব। ডেটের ঘরে লিখব 15/7 বাই রয় প্রিন্টার্স, পেমেন্ট করেছি চেকের মাধ্যমে, সেজন্য ব্যাংকের ঘরে 1 লাখ রুপিস লিখলাম। এরপরে দেখুন রয়েছে 13 নম্বরে স্যালারি পেইড টু টিচার্স অ্যান্ড স্টাফ ফর দ্য মান্থ অফ জুলাই 2022 10 লাখ টাকা। স্কুলের টিচার বা স্টাফদের যে স্যালারি ব্যাংকের থেকে যে স্যালারি পেমেন্ট করা হয়েছে, সেজন্য 10 লাখ টাকা ব্যাংক থেকে পেমেন্ট করা হয়েছে। তো এটা একটা খরচ 25/7/22। তো আমরা এটা তাহলে পেমেন্ট সাইডে লিখব বাই স্যালারি, ব্যাংকের ঘরে লিখব 10 লাখ, আর ন্যারেশন লিখে দেবো বিং স্যালারি পেইড টু টিচার অ্যান্ড স্টাফ ফর দ্য মান্থ অফ জুলাই 2022।
এরপর দেখুন 14 নম্বর ট্রানজ্যাকশানে কী রয়েছে, অ্যামাউন্ট পেড টু মেসেস দাস দত্ত বুক স্টোর্স ফর অফিস স্টেশনারি বাই ক্যাশ। অর্থাৎ মেসার দত্ত বুক স্টোরকে 10,000 টাকা পেমেন্ট করেছি ক্যাশে, কিছুর জন্য না, স্কুলের কিছু স্টেশনারি অফিস স্টেশনারি আইটেম কেনার জন্য। তো এটা একটা খরচ, তাহলে আমরা কোথায় লিখবো, এটা লিখবো আমরা ক্যাশ বুকের পেমেন্ট সাইডে। টাকাটা যেহেতু ক্যাশে পেমেন্ট করা ছিল তাই জন্য ক্যাশের ঘরে লিখতে হবে, তাহলে আমরা এন্ট্রিটা কী হবে, বাই মেসার দত্ত স্টোর্স, অ্যামাউন্টটা হবে ক্যাশের ঘরে। এরপরে আপনারা ন্যারেশন লিখে দেবেন, প্রত্যেকটা ন্যারেশন আমি আর বলছি না, যে পারপাস দিয়ে খরচা করবেন সেটাই ন্যারেশনে লিখবেন, স্টার্টিংটা করবেন বিং দিয়ে। এরপরের 15 নম্বর ট্রানজ্যাকশানে চলে যাব। 15 নম্বর ট্রানজ্যাকশানে কী রয়েছে, আনইউটিলাইজ ফান্ড অফ এমপি ল্যাড স্কিম রিফান্ড বাই চেক 1 লাখ। অর্থাৎ আগে কোনো একটা সময় স্কুল এমপি ল্যাডের স্কিমের টাকা পেয়েছিল, তার মধ্যে 1 লাখ টাকা আনইউটিলাইজ অবস্থায় রয়ে গেছে, যেটা ফেরত দিতে হবে। এবার এই 1 লাখ টাকা আপনি ফেরত দেবেন, এটা এক ধরনের খরচা। তো আমি আপনাদেরকে প্রথমেই শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে সাবসিডারি ক্যাশবুক কিছু করতে হবে, কিছু কিছু স্কিমের যেগুলোতে আপনারা মাঝে মাঝে টাকা পান, যেমন ধরুন সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, এমপি ল্যাড বা অন্য ডেভেলপমেন্ট রিলেটেডের টাকা পেলে, তাহলে কি হবে, আপনি ওই ক্যাশবুকে কবে পাচ্ছেন, কবে খরচা করছেন ওই স্কিমের টাকা দিয়ে আপনার ব্যালেন্স কত থাকছে আপনি কিন্তু অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবেন। জেনারেল ক্যাশবুক থেকে কিন্তু আপনি এইটা অ্যাট এ গ্ল্যান্স পাবেন না, কারণ জেনারেল ক্যাশবুকে আপনি সমস্ত ট্রানজ্যাকশান এন্ট্রি করছেন, তো সেখানে কোন স্কিমের কত টাকা পেলেন, কত টাকা আনইউটিলাইজ থাকলো সেটা কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। সেজন্য আপনি সাবসিডারি ক্যাশবুক যদি করেন, তাহলে সাবসিডারি ক্যাশবুক থেকে ওই স্কিমের কত টাকা পেয়েছেন, কত টাকা খরচা করেছেন, কত টাকা আনইউটিলাইজ হলো আপনি কিন্তু অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবেন। তো এইটা এক ধরনের পেমেন্ট, আনইউটিলাইজ ফান্ড আমি রিফান্ড করে দিয়েছি, এটা খরচ 26/7। তাহলে পেমেন্ট সাইডে লিখবো বাই এমপি ল্যাড স্কিম, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হয়েছে, চেকের মাধ্যমে, সেজন্য ব্যাংকের ঘরে 1 লাখ টাকা, বিং আনইউটিলাইজ ফান্ড রিফান্ড বাই চেক। এর পরের কী ট্রানজ্যাকশান আছে সেটা আমরা দেখে নেবো। এর পরের ট্রানজ্যাকশান দেখুন রয়েছে এসএসএ ফান্ড রিসিভ ফ্রম গভর্নমেন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের টাকা ব্যাংকে ডাইরেক্ট এসছে 5 লাখ টাকা, এটা স্কুলের ইনকাম রিসিভ, তাহলে 26 তারিখে রিসিভ সাইডে আমরা লিখবো টু এসএসএ গ্যান্ট, ব্যাংকের ঘরে 5 লাখ টাকা, ডেট দেবো 26/7। এরপরে ট্রানজ্যাকশান রয়েছে 17 নম্বর, কি ইস্যুড এ চেক টু ভারত গ্যাস ফর গ্যাস রিফিলিং। স্কুলে মিড ডে মিলে রান্না হয়ে থাকে, তার জন্য গ্যাস লাগে, সেই গ্যাসের পেমেন্টের জন্য 1000 টাকা করা হয়েছে। এবার আমি বলি মিড ডে মিলের ক্যাশবুক অলরেডি আমি একটা ভিডিওতে দেখিয়েছি। এই যে সাবসিডি ক্যাশবুক করার উপযোগিতাটা কি, আপনি মিড ডে মিলের পারপাসে টাকা পেলেন, মিড ডে মিলের ক্যাশবুকের রিসিপ্ট সাইটে লিখলেন, পেমেন্টগুলো করছেন, সেখানে পেমেন্ট কত টাকা আপনার পেয়েছেন, কত টাকা ব্যালেন্স রয়েছে, আবার আপনাকে রিকুইজিশন দিতে হবে ফান্ডের, সেটাও কিন্তু আপনি এই সাবসিডি ক্যাশবুক থেকে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, যেটা আপনি জেনারেল ক্যাশবুক থেকে পারবেন না। কিন্তু জেনারেল ক্যাশবুকটা অ্যাজ এ হোল স্কুলের আপনাকে রাখতে হবে, কারণ আপনি একটা ফিনান্সিয়াল ইয়ারে স্কুলের টোটাল কত টাকা পেয়েছেন, কত টাকা আপনি খরচ করেছেন, কত টাকা আপনার ব্যালেন্স রয়েছেন, সেই চিত্রটা দেখার জন্য কিন্তু জেনারেল ক্যাশবুকটা আপনাকে করতে হবে। তো এইটা একটা পেমেন্ট। তো আমরা চলে যাব তাহলে পেমেন্ট সাইটে 27/7 বাই ভারত গ্যাস 1000 টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, সেটা লিখলাম। এরপরে দেখুন রয়েছে সাবসিডিয়ারি রিসিভ ফ্রম ভারত গ্যাস অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, অর্থাৎ আমরা জানি গ্যাস বুক করলে প্রথমে আমাদেরকে পুরোটা পেমেন্ট করতে হয়, তারপরে সাবসিডির টাকা অ্যাকাউন্টে ঢোকে। তাই স্কুল প্রথমে 1000 টাকা দিয়ে গ্যাস বুক করেছিল, পরে 200 টাকা সাবসিডি এসছে, তাহলে সেই 200 টাকা কিন্তু আমাকে স্কুলের রিসিভ সাইটে দেখাতে হবে। পেমেন্ট করার সময় ফুল পেমেন্ট করব, আবার যখন সাবসিডিয়ারি ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও কিন্তু আমি ক্যাশবুকের রিসিভ সাইডে দেখাবো। তাহলে ক্যাশবুকের টু ভারত গ্যাস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে 200 টাকা, বিং সাবসিডি রিসিভ ইন ব্যাঙ্ক। এরপর দেখুন নেক্সট রয়েছে 19 নম্বর লাস্ট ট্রানজ্যাকশন, লাইব্রেরি কশন মানি রিফান্ড টু স্টুডেন্ট বাই ক্যাশ। লাইব্রেরি যখন কোনো স্টুডেন্ট স্কুল থেকে চলে যাচ্ছে বা লাইব্রেরি আর কার্ড রাখতে যাচ্ছে না, তখন কি লাইব্রেরি কশন মানিটা তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। তো এখানে কোনো স্টুডেন্টকে লাইব্রেরি কশন মানি তাকে রিফান্ড করা হয়েছে। এবার আমরা তাহলে এটা এক্সপেন্ডিচার, তাহলে আমরা কোথায় লিখবো, এটা আমরা পেমেন্ট সাইডে লিখবো। পেমেন্ট সাইডে 30/7/2022 বাই লাইব্রেরি কশন মানি ক্যাশে 100 টাকা দেখালাম। তো এটা আমি এই 19টা আপনাদেরকে একটা স্যাম্পল ট্রানজ্যাকশান দেখালাম। এরপরে আপনারা কি করবেন,
পুরো ট্রানজ্যাকশন সমস্ত কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর ক্যাশ বুকের নিচে আপনারা এরকমভাবে দুদিকে টোটাল করবেন। রিসিভ সাইডে টোটাল যেটা হবে সেটা দুই দিকে লিখে দেবেন। লেখার পরে এবার আপনি রিসিভ সাইডের টোটাল থেকে পেমেন্ট সাইডের যে খরচাগুলো যে সেটা বাদ দেওয়ার পরে আপনি বাই ব্যালেন্স সিডি বলে ব্যালেন্সটা লিখবেন। অর্থাৎ রিসিভ সাইডের টোটালটা দুদিকে আপনি লিখবেন, কারণ জমার দিক সবসময় বেশি হবে। এটা মাথায় রাখবেন, কখনো কিন্তু ক্যাশবুকে নেগেটিভ ব্যালেন্স হবে না। যদি দেখা যায় যে কখনো আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি ক্যাশ টাকা নেই, আপনি নিজের পকেট থেকে টাকাটা পেমেন্ট করে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি লোন ফর্ম দেখাবেন, দেখিয়ে তারপরে পেমেন্ট করবেন। আবার যখন আপনার টাকা আসবে সেই টাকা আপনি লোন পেমেন্ট বলে দেখিয়ে দেবেন। কারণ টাকা না থাকলে তো আপনি কখনো টাকা খরচা করতে পারবেন না, সেজন্য নেগেটিভ ব্যালেন্স কিন্তু কখনো হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। তো ওপেনিং ব্যালেন্স যেমন মাসের শুরুতে হয়, ক্লোজিং ব্যালেন্স মাসের শেষ ডেটে আমরা লিখবো, লাস্ট ডেট অফ দ্য মান্থ লিখবো 31/7/22 বাই ব্যালেন্স সিডি। এই দুপাশের যে রিসিপ্টের অ্যামাউন্টটা লিখে দিলাম, তার থেকে পেমেন্ট সাইডটা বাদ দিয়ে ব্যালেন্সটা এখানে লিখবো। এই ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু পরের মাসের আবার 1/8/22-এ টু ব্যালেন্স বিডি বলে আসবে। তো আশা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্যাশবুক সম্পর্কে কিছুটা হয়তো বোঝাতে পেরেছি। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, ফোন করতে পারেন, বা নিচের কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের প্রশ্ন জানাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।